হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কে কে আমার সাথে জয়েন করেছো সেটা আমি দেখতে পাচ্ছি অনেকেই ক্লাস শুরু হওয়ার আগেই জয়েন করে ফেলেছো। কে কে জয়েন করেছো সেটা আমাকে কমেন্টে জানিয়ে দাও। তোমাদের জন্য, তোমরা যদি পেইড ব্যাচের স্টুডেন্ট না হয়ে থাকো তাহলে দেখো যে ক্লাসটিতে তুমি জয়েন করেছো সেখানে একটা ক্লাস ডিসকাশন নামে একটা অপশন আছে। সেই ক্লাস ডিসকাশনে গিয়ে তুমি ক্লিক করলে কমেন্ট করে জানাতে পারবে যে তুমি আমাকে স্পষ্টভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। সবাইকে ওয়েলকাম করছি আজকে ক্লাস 10 এর দ্বিতীয় অধ্যায়ের উপরে একটি ফ্রি ক্লাসে। যে যে জয়েন করেছো সে কমেন্ট করে ফেলো, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। এবং কে কোথা থেকে জয়েন করেছো সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিবে। সবাই আমাকে কমেন্টে জানানো পরে আমি ক্লাসটা শুরু করব। যদিও আমাদের কমেন্টটা আমি যখন কথা বলি তার কিন্তু প্রায় 10 থেকে 30 সেকেন্ড পরে আমার কাছে আসে, ঠিক আছে? সো আমি বুঝতে পারছি যে তোমরা হয়তো বা কমেন্ট করছো, আমি সেটা এখনো দেখতে পাচ্ছি না। তো যে যে জয়েন করে ফেলেছি ক্লাসটিতে অনেক আগেই তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে তুমি আমাকে দেখতে পাচ্ছ, স্পষ্টভাবে শুনতে পাচ্ছ এবং কোনো ইস্যু নেই, ঠিক আছে? যে কোনো ইস্যু থাকলে সেটা আমাকে জানাতে পারো কমেন্টে। আমরা বাকি স্টুডেন্টদের আসার একটু অপেক্ষা করি। আমরা তারপর একদম কথোপকথন। আচ্ছা, যেমন রূপঙ্কর অধিকারী পঞ্চগড় থেকে সে জয়েন করে ফেলেছে। থ্যাংক ইউ রূপঙ্কর রেসপন্স করার জন্য। রূপঙ্কর, তুমি আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে কমেন্টে জানাও। পঞ্চগড় থেকে সে জয়েন করেছে, একদম বাংলাদেশের শেষ মাথা থেকে সে জয়েন করেছে। খুবই ভালো লাগলো। পঞ্চগড় পর্যন্ত আমি যাইনি, আমি রংপুর পর্যন্ত গেছি। খুব ইচ্ছা আছে পঞ্চগড় যাওয়ার, কারণ সেখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেটা দেখার খুব ইচ্ছা আছে। আজকে ক্লাসটা আমরা খুব রিল্যাক্স ভাবে, যেহেতু এটা একটা রোজার মাস, আর আজকে ক্লাসে আমরা বেশ কিছু টপিক খালি আমরা রিভাইজ করব, ঠিক আছে? আমরা জাস্ট রিভাইজ করে নিব, রিভিশন করে নিব। আর যখন আমরা ক্লাসে জয়েন করে ফেলবো, যখন আমরা কোর্সটিতে জয়েন করে ফেলবো, তখন আমরা এই ক্লাসে একদম ডিটেলস পুঙ্খানুপুঙ্খ ভাবে সেই ক্লাসটিতে আমরা দেখবো। আমরা আজকে ক্লাসে কি কি করাবো সেটা আমি একটু বলে নেই, ঠিক আছে? তার আগে আমি বলি যে আমাদের কিন্তু প্রথম অধ্যায়টা অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা কিন্তু প্রথম অধ্যায়টা অলরেডি শেষ করে ফেলেছে। চলো দেখি তারা প্রথম অধ্যায়টা কিভাবে শেষ করেছে। দেখতে পাচ্ছ, আমি আমার পরিচয়টা দিব। আই ক্যান হিয়ার ইউ ক্লিয়ারলি। থ্যাংক ইউ রূপঙ্কর অধিকারী। তো দেখতে পাচ্ছ আমাদের প্রথম চ্যাপ্টারটাকে আমরা সাজিয়েছি টোটাল 1 2 3 4 5টি কিউএনএ ক্লাস। সেখানে স্টুডেন্ট প্রশ্ন করে থাকে, সেই প্রশ্নের উত্তর টিচার দিয়ে থাকে, ঠিক আছে? তো 5টি ক্লাসে আমরা এটাকে ভাগ করেছি। মূলত 4টি ক্লাসেই পুরো অধ্যায়টা পড়ানো হয়েছে। তো 4টি ক্লাসে কি কি আমরা পড়িয়েছি? প্রথম ক্লাসটিতে দেখো, প্রথম ক্লাসে সেটের বেসিক পড়ানো হয়েছে, বিভিন্ন প্রকারের সেট পড়ানো হয়েছে, যেটা কিন্তু আমরা ক্লাস 8-এই অনেকটা জেনে এসেছি। তার মধ্যে তোমরা তো ক্লাস 10-এ পড়ো, তোমরা 9-এ অলরেডি নিশ্চয়ই অনেকটা পড়ে ফেলেছো। তো বেসিকটা পড়ানো হয়েছে, বিভিন্ন সেট পড়ানো হয়েছে, সেটের সংযোগ, ছেদ সেট, পূরক সেট, এগুলো ব্যাপারে প্রথম ক্লাসে একদম বিস্তারিত আলোচনা করা হয়েছে। পরবর্তী ক্লাসটি সেট ও ফাংশনের উপরে ছিল, ক্রমজোড়, কার্তেশীয় গুণজ, ভেন চিত্র, এ ধরনের এর উপরে গাণিতিক সমস্যাবলী নিয়ে পরবর্তী ক্লাসটা হয়েছে। এরপরে আমি কিন্তু পুরো ক্লাস জুড়ে আমরা কিভাবে ক্লাস নেই, প্রথম ক্লাসগুলো কেমন হয়েছে এবং টোটাল ওভারভিউ দেওয়ার চেষ্টা করব ক্লাসের মাঝে মাঝে, ঠিক আছে? ওকে, এরপর থার্ড ক্লাসে পড়ানো হয়েছে অনয়, ফাংশন, ডোমেন ও রেঞ্জ। তারপর ফোর্থ ক্লাসে আমাদের যে লেখচিত্র আছে সেটাকে আমরা অ্যাপের মাধ্যমে, ডেসমস একটা অ্যাপ আছে তার মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তারপর গাণিতিক সমস্যাগুলো আমরা ওই ক্লাসে আলোচনা করেছি। হ্যাঁ, আমার নাম বলা হবে মাইশা বিনতি, আমার নামটা বলা হবে। সবাই একটু জয়েন করুক, তারপর আমরা পরিচয়টা দিব। হ্যাঁ, তা আচ্ছা, তারপর তানিজা আছে, আবরার আছে, জান্নাত আছে, ইশিকা, তারপর আছে সুরাইয়া আছে, সাদিয়া আছে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো চলো, কিউএনএ ক্লাসটা আমাদের মূলত হয়, এই যে 4টা ক্লাস নিয়েছে
তারপরে একটা ক্লাস থাকে যেটা জুমে হয়ে থাকে, যেখানে স্টুডেন্টরা প্রশ্ন করে থাকে। ধরো এই 4টা ক্লাসের উপরে তার কি কি প্রশ্ন আছে। দেখা যায় কি অনলাইনে ক্লাস করতে গেলে তখন কিন্তু স্টুডেন্ট সরাসরি, যেমন তোমরা আমাকে কমেন্টে করছো, কমেন্ট এখন আমি রিল্যাক্স হয়ে আছি দেখে কমেন্টটা পড়তে পারছি। তো অনেক সময় দেখা যায় টিচাররা সবসময় সব প্রশ্নের সমাধান কমেন্টটা দেখে করতে পারে না। তো সেই স্পেশাল ক্লাসে এই টোটাল 4টা ক্লাসের উপরে তার যদি কোনো স্পেসিফিক প্রবলেম থাকে, সেই প্রবলেমটা সে আমাদেরকে এই ক্লাসে করে থাকে, সেই ক্লাসে আমরা তার সমাধান করার চেষ্টা করে থাকি। এই হচ্ছে আমাদের ক্লাস সাজানোর, কিভাবে আমরা ক্লাস করাই তার একটা ওভারভিউ। আশা করি বুঝতে পেরেছো। জুই সরকার, থ্যাংক ইউ, আমি ভালো আছি। স্বাগত দাস, স্বাগতম তোমাকে ক্লাসে। সিরাজুল মুনতাহা, আমি আছি আপু, ওকে। ঐশীও আছে, তারপর ওয়াসিব আছে, তারপরে মাহমুদুল আছে, হাই, হ্যালো, ওকে। চলো, তো আজকের ক্লাসে আমরা কি কি পড়াবো। আমাদের দেখা যায় কি প্রথম ক্লাসের শুরুতেই আমরা হচ্ছে এরকম একটা চার্ট দেখিয়ে থাকি, সেখানে কয়টা এমসিকিউ পড়াবো, কয়টা সিকিউ পড়াবো। যেমন আজকে অনেকগুলো এমসিকিউ পড়াবো, মিনিমাম 8টা এমসিকিউ পড়াবো। আজকে কয়টা এমসিকিউ পড়াবো? 8টা এমসিকিউ করানোর ইচ্ছা আছে। এখন দেখা যাক, সময় যেহেতু কম, যেহেতু আমরা সাধারণত 1.5 ঘন্টা ক্লাস নিয়ে থাকি, গণিত ক্লাস মাঝে মাঝে 1.5 ঘন্টার বেশিও লেগে যায়। তো আজকে ক্লাসটা হবে 1 ঘন্টা 15 মিনিটের মতো, যতক্ষণ মানে এর বেশিও লাগতে পারে, বাট 1 ঘন্টা 15 মিনিট আশা করছি 1 ঘন্টার মধ্যেই শেষ করতে পারবো। আর হচ্ছে এই যে সিকিউ, আজকে একটা সিকিউ পড়ানো হবে। তো ধরলাম এটার উপরে সিকিউ হবে, একটা সিকিউ করানো হবে, সাথে পোল করানো হবে এবং বেসিক গুলো পড়ানো হবে। যেমন বহুপদী, বহুপদীটা আসলে কি তোমরা অনেকেই জানো, কিন্তু আমরা আবার একটু রিভাইজ করে নেব। তারপর হচ্ছে ভাগশেষ উপপাদ্য কি, উৎপাদক উপপাদ্যর যে যে উপপাদ্যটা সেটা আমরা দেখব। সাথে হচ্ছে আমরা সমমাত্রিক প্রতিসম কি, তারপরে চক্রিক সমমাত্রিক প্রতিসম, এগুলো ব্যাপারে আমরা একটু জানবো, ঠিক আছে? ওকে, তো সবাই অনেকক্ষণ ধরে, আচ্ছা আমার নামটা গেল কই, আমারটা কোথায়? আচ্ছা, আমার পরিচয়টা, আচ্ছা আমাদের একটা পরিচয় দিয়া থাকে, ওকে ঠিক আছে, ঠিক আছে, আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমরা ছবি দেখিয়ে সাধারণত পরিচয় দিয়ে থাকি। যাই হোক, ওই স্লাইডটা আজকে এখানে নেই। তো আমার পরিচয়টা হচ্ছে, আমি সুস্মিতা মজুমদার, পড়াশোনা করেছি ম্যাথমেটিক্স থেকে, অনার্স মাস্টার্স করেছি। এখন বর্তমানে আমি একটা প্রফেশনাল মাস্টার্স করছি ফাইন্যান্সে ঢাকা ইউনিভার্সিটিতে। আর আমি এখানে আছি মোটামুটি, এটা আমার 4র্থ বছর চলছে, কিন্তু আমি পড়াই অনেকদিন থেকে। বর্তমানে এই 10 মিনিট স্কুলে পড়াচ্ছি আমি, এটা আমার 4th-তম বছর। আর আমার নাম হচ্ছে সুস্মিতা মজুমদার, ঠিক আছে? আমার নাম হচ্ছে সুস্মিতা। হ্যাঁ, এখানে একটা স্লাইড দেওয়ার কথা ছিল, যাই হোক লাস্ট মোমেন্টে হয়তো বা স্লাইডটা অ্যাড করা হয়নি। আমার নাম হচ্ছে সুস্মিতা মজুমদার, তোমাদের সাথে আজকে সারা ক্লাস জুড়ে থাকবো। আশা করি ক্লাসটা ভালো লাগবে, কারণ বেসিক পড়াশোনা, একদম সাধারণ পড়াশোনাগুলো আমরা আজকে করব। তো আশা করি ভালো লাগবে, ঠিক আছে? আর ক্লাসে দেখা হবে। ওকে, অদিতি রয়, ওকে। জাহাঙ্গীর আলম, ভিডিও দেখা যাচ্ছে না? সবাই তো দেখতে পাচ্ছে। কোন সাবজেক্ট? খাদিজা, এটা হচ্ছে হায়ার ম্যাথ, হ্যাঁ, উচ্চতর গণিত, ঠিক আছে? ওকে, চলো। তো বহুপদী আমরা কিন্তু একদম ক্লাস 5-6 থেকেই কিন্তু আস্তে আস্তে ধারণা নিতে শুরু করি বীজগণিতের ব্যাপারে। সেখানে আমরা জানি যে চলক কাকে বলে, চলকের সহগ কাকে বলে, তারপরে পদ কাকে বলে। তো পদ হচ্ছে যখন একটা পদ কিংবা অনেকগুলো পদ একসাথ করে কোনো একটি বীজগাণিতিক রাশি তৈরি করবে, তাকে আমরা কি বলবো? বহুপদী বলবো, ঠিক আছে? তা আমি একটু বলে ফেলি, এখানে একটু দেখাই এই পাশে, ঠিক আছে? সেটা হচ্ছে একটা পদ, তার মানে চলক থাকবে একটা। বহুপদী হতে গেলে অবশ্যই চলক থাকতে হবে। চলকটার মাত্রা কি হবে সেটা কোনো বিষয় না, কিন্তু একটা চলক থাকতে হবে। যেমন 3 কিন্তু একটা কি বহুপদী? অবশ্যই এটা একটা বহুপদী, কারণ এর সাথে আমরা যখন আরেকটু বিস্তারিত যখন জানবো, চলক হিসাবে x থাকে, যার মাত্রা থাকে কি? 0। মাত্রা মানে কি? সূচক। যার সূচক থাকে বা ঘাত থাকে
শূন্য, তখন তাকে আমরা কিভাবে লিখতে পারি? যার ঘাত থাকবে শূন্য তাকে আমরা জানি যে কোনো জিনিস, যে কোনো সংখ্যার যদি ঘাত থাকে শূন্য কিংবা যে কোনো চলকের ঘাত যদি থাকে শূন্য, তাহলে আমরা বলতে পারি তার মান হচ্ছে 1। এগুলো আমরা নিশ্চয়ই জানি। তো সেই হিসাবে 3-এর সাথে আমরা একটা বলবো যে চলক আছে যার ঘাত হচ্ছে শূন্য, সুতরাং 3 হচ্ছে একটা বহুপদী। আরেকটা বহুপদী দেখি, আরেকটা বহুপদী যেমন হচ্ছে 3x। এখন তুমি বলবা যে এখানে তো অনেকগুলো পদ নাই, তাও কেন বহুপদী বলা হচ্ছে? হ্যাঁ, এক পদ এবং অনেকগুলো পদ থাকার পরে যে বীজগাণিতিক রাশিটা পাই সেটাকেই বলা হয় বহুপদী। তাহলে 3x এর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চলক আছে, একটি সহগ আছে। আমরা নিশ্চয়ই জানি যেটা অজানা রাশি, যেটা অজানা মান, সেটাকে আমরা বলে থাকি চলক। আর এর পাশে সংখ্যা আকারে, যেটি শুধুমাত্র সংখ্যা আকারে থাকে, তাকে আমরা বলে থাকি সহগ। ঠিক আছে? আর এর উপরে যদি কোনো মাত্রা দেওয়া থাকে, এর উপরে যদি কোনো ঘাত দেওয়া থাকে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ওই চলকের ঘাত বলবো। ঠিক আছে? মাত্রা অন্য বিষয়, মাত্রাটা আমরা একটু পরে দেখবো। ওকে, আশা করি আমরা বহুপদের ব্যাপারটা আমরা একটু বুঝতে পেরেছি। এইবার হচ্ছে 3x² প্লাস x, এটা একটা বহুপদী। কারণ আমরা দেখতে পাচ্ছি বহুপদী হওয়ার আরো একটা শর্ত আছে। ঠিক আছে? সেটা আমি বলছি যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি পদ একসাথে যোগাকারে আছে। বহুপদী হতে গেলে পদটাকে একটা স্পেসিফিক নিয়ম পালন করতে হয়। ঠিক আছে? পদ কিন্তু বহুপদী হবে না, সব পদ কিন্তু বহুপদী হবে না। ঠিক আছে? কেন হবে না সেটা আমরা একটু দেখি। তো আমরা দেখতে পাচ্ছি একটা বহুপদীর আমরা একটা জেনারেল টার্ম দেখতে পাচ্ছি। সেখানে c হচ্ছে সহগ, x হচ্ছে চলক, p হচ্ছে ঘাত। এখন এই p এর উপরে নির্ভর করবে যে আসলে এটা একটা বহুপদী না বহুপদী নয়। ঠিক আছে? এই p এর উপরে নির্ভর করবে। খেয়াল করো সবাই, এটা কি একটা বহুপদী কিংবা এটা একটা বহুপদী নয়। ঠিক আছে? তো আমরা এটা যদি একটু বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে বহুপদী হওয়ার প্রধান সত্যটা আসলে কি। ঠিক আছে? ওকে, চলো। তো এখানে দেখতে পাচ্ছি c, তাহলে কি বললাম? c হচ্ছে সহগ, x হচ্ছে চলক, আর p এর ক্ষেত্রে দেখো p কি? ঘাত কিন্তু তাকে হতে হবে। c তার মানে কি? সহগ মানে সে যে কোনো সংখ্যা হতে পারে, এনি রিয়েল নাম্বার হতে পারে, সে পয়েন্ট হতে পারে, সে ভগ্নাংশ হতে পারে, যা ইচ্ছা সে তাই হতে পারে। ঠিক আছে? কিন্তু p হতে হবে একটা পূর্ণ সংখ্যা এবং অঋণাত্মক। p তাহলে কি হতে হবে? অঋণাত্মক। এখানে লেখা আছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? অবশ্যই শূন্য থেকে শুরু করে যা ইচ্ছা সে তাই হতে পারবে। শূন্য থেকে শুরু করে যা ইচ্ছা সে কিন্তু তাই হতে পারবে। তার মানে ঘাতটা যদি দশমিক কিংবা হচ্ছে ভগ্নাংশ হয় তাহলে কি হবে কি হবে না সেটা আমাকে একটু বলো। যে ঘাত যদি দশমিক বা ভগ্নাংশ হয়, ঘাত যদি দশমিক বা ভগ্নাংশ হয় তাহলে কি হবে কি হবে না, কিংবা -1 হলে হবে কি হবে না সেটা আমাকে কমেন্টে জানাও। সেকেন্ড চ্যাপ্টার, রীতি ঠিক বলছো, থ্যাংক ইউ। ভালো আছি আমি, অনিক সেন ভালো আছি। এটা আমাকে একটু কমেন্টে জানাও। ঘাত আমি বলেছি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। এখন হাফ এবং -1 হলে, ঘাতটা যদি হাফ এবং -1 হয় তাহলে কি হবে কি হবে না? হাই, হবে না। আচ্ছা, এই যে হামিদুর রহমান প্রথমে উত্তর দিয়েছে, ইশিকা উত্তর দিয়েছে প্রথমে হবে না, সুমাইয়া, তারপর তাসমিয়া উত্তর দিয়েছে হবে না, হবে না উত্তর দিয়েছে। ভেরি গুড। কেন হবে না? কারণ আমি বলেই দিয়েছি অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে এবং অঋণাত্মক হতে হবে, সেই জন্য কি হবে না। এটাকে আমরা যদি এভাবে লিখতাম, তাহলে আমরা যদি লিখতাম 3x⁻½ প্লাস x, তাহলে এটাকে আমরা একটা বহুপদী বলবো না। তাহলে এই ধরনের বীজগাণিতিক রাশিকে আমরা
বহুপদী বলবো না, কারণ দেখো উপরে একটা কি আছে, একটা ঘাত হিসাবে কিন্তু হাফ আছে, ঠিক আছে, সেই জন্য এটাকে বীজগণিতিক বহুপদী বলা যাবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। কিংবা যদি নেগেটিভ মান থাকে x⁻² প্লাস x প্লাস 3, এই যে উপরে ঘাত হিসাবে মাইনাস আছে, তার মানে কি বোঝাচ্ছে, এক্সটা নিচে চলে গেছে। তার মানে আমরা বলতে পারি এভাবে কিংবা এভাবে থাকলে আমরা বলতে পারবো যে ঘাত হিসাবে যেহেতু অঋণাত্মক নেই, ঋণাত্মক আছে, সেজন্য এই বীজগাণিতিক রাশিটাও একটি বহুপদী হবে না। ভেরি গুড, সবাই খুবই তোমরা রেসপন্স করছো, খুব ভালো লাগলো। পারাবি, তারপর হচ্ছে সাইমা, থ্যাংক ইউ। এভাবে আমাদের স্টুডেন্টরাও কিন্তু ক্লাসে ওরা রেসপন্স করে থাকে, তখন আমরা দেখে বুঝতে পারি যে আসলে স্টুডেন্টরা বেশ অ্যাক্টিভ আছে। ওকে, থ্যাংক ইউ গাইজ। ওকে, তো চলো আমরা তাহলে আশা করি বহুপদী কি তার একটা মোটামুটি একটা ধারণা আমাদের আবার আমরা একটু রিভাইজ করতে পেরেছি, ঠিক আছে। ওকে, চলো এবার কয়েকটা বহুপদী, চলকের উপরে বহুপদীটা আবার নানান ধরনের হয়ে থাকে। একপদী বহুপদী বলতে বোঝাচ্ছে যার চলক শুধুমাত্র একটি। চলক আমরা জানি যেটা অজানা রাশি, অজানা রাশিকে আমরা নানান ভাবে প্রকাশ করে থাকি, এ বি যে কোনো স্মল লেটারে আমরা প্রকাশ করে থাকি। হ্যাঁ, ক খ, আমরা যখন পাটিগণিত করতাম তখন কিন্তু আমরা ক খ দিয়ে ক একটি সংখ্যা মনে করি, ক হচ্ছে এত, খ হচ্ছে এত, এভাবেও কিন্তু আমরা কি করতাম, তখন হচ্ছে বীজগণিতটা পাটিগণিতে ব্যবহার করতাম। তো আমরা চলক জানি, তো চলক যখন একটি থাকবে পুরো বহুপদীতে, চলক যখন একটি থাকবে তখন আমরা তাকে কি বলবো, এক চলক বিশিষ্ট বহুপদী, ঠিক আছে। এক চলক বিশিষ্ট একক চলকের বহুপদী বলবো। যেমন দেখতে পাচ্ছ এখানে চলক আছে কি এক্স, এখানে চলক আছে কি এক্স, তার মানে এখানে তো ধ্রুবক আছে। ধ্রুবক আমরা নিশ্চয়ই অলরেডি ধ্রুবকের ব্যাপারেও জানি, যার সাথে চলক শূন্য আকারে থাকে সেই পদটাকে আমরা বলি, কিংবা চলক বর্জিত পদও অনেকে বলে থাকে, তখন সেই পদটাকে আমরা কি বলি, ধ্রুবক, ঠিক আছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি শুধু এক্স আছে, পুরো একটা চলকের পুরো একটা বহুপদীতে শুধু চলক আছে শুধু এক্স, ঠিক আছে। তো এই বহুপদীকে আমরা কিভাবে প্রকাশ করে থাকি, এই বহুপদীকে আমরা প্রকাশ করে থাকি একটা ক্যাপিটাল লেটার দিয়ে, যেটা চলক থাকবে, ক্যাপিটাল লেটার দিয়ে যেটা চলক থাকবে সেটাকে আমরা ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করে থাকি। তাহলে বহুপদীটাকে প্রকাশ করা হয় কিভাবে, একটা ক্যাপিটাল লেটার প্রথমে দেওয়া হয়, তারপর ব্র্যাকেট দিয়ে যে চলকটা থাকবে তাকে ভেতরে লেখে, এরপরে বাকি যে বহুপদীটা পুরো বহুপদী যে রাশিটা আছে সেটা লেখা হয়। তাহলে দেখতে পাচ্ছি 3x প্রায় প্লাস 2। এবার দেখো পরেরটা, তুমি দেখো পরেরটাতে চলক আছে, চলক কি সবসময় x হবে, যা ইচ্ছা চলক যদি দেওয়া থাকে, ধরো তোমাকে প্রশ্নে দেওয়া আছে যে 3x প্লাস 2y প্লাস z, এখানে তিনটা চলক আছে, একটু পরে আমরা সেটা দেখব। যখন তিনটা চলক থাকবে তার মানে সেখানে তোমার x ধরা, শুধু চলক x বলার কোনো সুযোগ নাই, কারণ এখানে তিনটা আলাদা আলাদা চলক দেওয়া আছে, তিনটা অজানা মান দেওয়া আছে। সুতরাং আমরা বলতে পারবো না যে বহুপদীটা চলক হচ্ছে x, তখন আমাদের বহুপদীটা হবে ত্রিপদী বা হচ্ছে বহুপদী, ঠিক আছে। তিনপদী মানে তিনটা চলকের বহুপদী, ঠিক আছে। তো সেটাকে আমরা তখন কিভাবে লিখবো, p ইন্টু x, y, z। এখানে কি শুধু p হবে, এটাও তোমরা প্রশ্ন করতে পারো, না p হবে না, p সাথে আমরা f ও লিখে থাকি, ক্যাপিটাল লেটারে f, এগুলো সাধারণত ব্যবহার করা হয়। তুমি যদি বলো আমি যদি কে লিখতে চাই, কে কি লিখতে পারবো, অবশ্যই লিখতে পারবো। তোমার নামের অক্ষর, তুমি যদি তোমার নাম যদি হয় আবির আর তুমি লিখতে চাও এ লিখতে পারবো, হ্যাঁ এও লিখতে পারবা, যা খুশি তুমি তাই লিখতে পারবা, ঠিক আছে। বুঝি নাই সাগর, আচ্ছা তাহলে এবার দেখো এটাতে খেয়াল করো, এখানে p(x,y), ঠিক আছে। তোমরা আমাকে একটু বলো তাহলে, এটা একটু বলো, হ্যাঁ এইটা একটু বলো, এই জিনিসটা দেখে, এই বহুপদীটার এই ফাংশনটা দেখে সেটা আমাকে একটু বলো যে এখানে চলক কয়টি, এই বহুপদে চলক কয়টি, এই বহুপদে
চলক কয়টি? সিরাজগঞ্জ থেকে সাদিয়া জয়েন করেছে। ওকে, মাস্টার বুক, আচ্ছা মাস্টার বুক আমরা পেয়ে যাবো, মাস্টার বুক আমরা ক্লাসে দেখাবো। অনেকেই কিন্তু মাস্টার বুক পেয়ে গেছে, যারা এখনো পাইনি তারা আমরা কিন্তু শীঘ্রই পেয়ে যাবো। মাস্টার বুক নিয়েও কিছু কথাবার্তা বলবো। ওকে, তাহলে এখানে বহুপদীতে চলক কয়টি? এই যে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে আমরা দেখতে পাচ্ছি দুটি। ভেরি গুড সারা, নাফিস, ঐশী, দুটা এখানে, তার মানে দুটা আছে। তার মানে তুমি যতগুলা অজানা চলক থাকবে ততগুলাই হবে পি এর ভেতরে, সেই ততগুলাই হবে ততপদী বহুপদী। ঠিক আছে, এখানে একক চলক বিশিষ্ট তখন বলবো দ্বিপদী বহুপদী। দ্বিপদী বহুপদী মানে কি? দুইটা চলক থাকবে। ত্রিপদী বহুপদী মানে কি? তিনটা চলক থাকবে। চারপদী হলে চারটা চলক থাকবে। এইভাবে চলকের অনুযায়ী এক একটা নাম দেওয়া হয় বহুপদের। ঠিক আছে, অনেক কিছু আছে, অনেক ডিটেলস আছে, সেটা ডিটেলস আমরা চাইলে কিন্তু ক্লাসে যখন জয়েন করবো, এই ক্লাসটা এখনো শুরু হয়নি, যখন ক্লাসটা শুরু হবে তখন আমরা পড়তে পারবো। ঠিক আছে, ওকে। এবার দেখো এখানে বলেছে যে এটা বহুপদী নয়, পরেরটা দেখো বলেছে বহুপদী নয়। কেন এটা বহুপদী নয়, এটা কি আমাকে কেউ বলতে পারবা? কারণ দেখো এখানে চলক আছে কি? চলক হচ্ছে এক্স, চলক হচ্ছে এক্স, কিন্তু এটা বহুপদী নয়। আমরা একটু আগে দেখেছি, কারণ এর উপর একটি ঋণাত্মক সংখ্যা বসানো আছে, ঘাতে একটি ঋণাত্মক সংখ্যা বসানো আছে। এইটা যদি ঋণাত্মক না হয়ে আমাকে বলো যে সেম টু সেম একই জিনিসকে যদি আমি এইভাবে লিখি -3x + 2x স্কয়ার, এটা কি বহুপদী হবে কিনা? এটার উত্তর দাও তোমরা, এটা কি বহুপদী হবে কিনা? একই জিনিস, আমি মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম। ঠিক আছে, মাইনাসটা 3 এর সামনে নিয়ে এসে বললাম যে এটা বহুপদী হবে কিনা। আমরা নিশ্চয় জানি পদগুলো সবসময় যোগাকারে যুক্ত থাকে, কিন্তু সামনে মাইনাস থাকার মানে হচ্ছে 3x টার সামনে মাইনাস থাকার মানেও হচ্ছে কি, তার মানে সেটা হচ্ছে একটা বহুপদী। তার সামনে আমরা চাইলে প্লাস ধরতে পারি, প্লাসে মাইনাসে মাইনাস হয়, এই জন্য। -2 আছে, ভেরি গুড। হ্যাঁ, আগেরটা, এখানেও ঘাত, এটা হবে, এটা হবে। সানিয়া বলতেছে এটা হবে, ট্রু। কেন হবে? এখানে ঘাতগুলো পজিটিভ, এটার ঘাত হচ্ছে 1, এটার ঘাত হচ্ছে 2, এই চলকের ঘাত হচ্ছে 2, এর শুধুমাত্র সামনে একটি মাইনাস আছে। ঘাত যেহেতু পজিটিভ সেহেতু সামনে মাইনাস বা যে কোনো দশমিক সংখ্যাও যদি থাকতো, এটা যদি এভাবেও থাকতো 3.5x + 2x স্কয়ার, তাহলেও এটা বহুপদী হতো। ঠিক আছে, এই ক্লিয়ার কনসেপ্ট গুলো রাখবা। আশা করি এই চ্যাপ্টারটা তোমাদের কাছে অনেক ইজি লাগবে যদি তোমাদের কাছে প্রত্যেকটা জিনিসের ক্লিয়ার কনসেপ্ট থাকে। তো এবার এটাও বলতেছে বহুপদী না, কারণ আমরা জানি এক্স স্কয়ারটাকে উপরের দিকে উঠায় দিলে, এটাকে যদি উপরে উঠায় দিই তাহলে কিভাবে লিখতে পারি? x⁻²। এইভাবে করে আমরা এই পদটাকে সাজিয়ে লিখতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আশা করি সবাই বুঝে গেছি যে কোনটা বহুপদী হবে, কোনটা বহুপদী হবে না। এবার বহুপদী হওয়ার পরে আমাদের আরেকটা কাজ হচ্ছে, বহুপদীর মধ্যে এই চ্যাপ্টারে আরেকটা কাজ হচ্ছে কোনটা মুখ্য পদ সেটা বের করা। ঠিক আছে, বহুপদী হওয়ার পরে এই যে অনেকগুলো পদ, এটা প্রত্যেকটা এক একটা পদ, x স্কয়ার, -3x, 2x, ওকে, এটা নোটে নিয়ে আসলে ভালো ছিল। ওকে, 2x স্কয়ার, এই তিনটা হচ্ছে এক একটা পদ। এই তিনটা হচ্ছে যোগাকারে যে অংশটা যুক্ত থাকে সেই অংশটাকে বলা হয় এক একটা পদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা পদ আছে। এই তিনটা পদের মধ্যে খেয়াল করো সবাই, তিনটা পদের মধ্যে যেটা সর্বোচ্চ ঘাতের পদ হবে, যেই পদের ঘাত হবে সর্বোচ্চ, যেই পদের ঘাত হবে সর্বোচ্চ, সেই পদের ঘাতকে আমরা তখন কি বলবো? মাত্রা বলবো। ঠিক আছে, তখন আর সেটাকে আমরা বহুপদীর ক্ষেত্রে আর ঘাত বলবো না, সেটাকে বলবো সর্বোচ্চ মাত্রার পদকে আমরা বলবো মুখ্য পদ। সর্বোচ্চ মাত্রার পদকে আমরা বলবো মুখ্য পদ। যেমন দেখো এখানে আছে ax³ + bx² + cx + d
বহুপদীর মাত্রা হচ্ছে 3। কেন মাত্রা 3? এগুলো প্রত্যেকটাকে আলাদা করি। এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার। এ বলতে বোঝাচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট বা হচ্ছে যে কোনো সংখ্যা, যে কোনো রিয়েল নাম্বার বোঝাচ্ছে। বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। এখানে এ এক্স কিউব হচ্ছে একটা পদ, বি এক্স স্কোয়ার হচ্ছে আরেকটা পদ, সি এক্স হচ্ছে আরেকটা পদ, ডি হচ্ছে আরেকটা পদ। এখন এখানে দেখো সবগুলো পদের মধ্যে যেখানে চলকের মাত্রা, যেখানে চলকের ঘাত সর্বোচ্চ, এখানে দেখতে পাচ্ছি চলকের ঘাত কত? 3। এখানে দেখতে পাচ্ছি 2, আর এখানে দেখতে পাচ্ছি 1, আর এখানে দেখতে পাচ্ছি 0। কেন 0? আমরা বলেছি একটু আগে যে চলকের উপরে আমরা যদি 0 দেই তখন তার মান হয় 1। তো দেখতে পাচ্ছি তাহলে উপর থেকে নিচের দিকে সাজানো আছে। যখন সাজানো থাকবে তাকে আমরা বলবো বহুপদীর আদর্শ রূপ। সেটা আমরা একটু পরে দেখব। তাহলে দেখতে পাচ্ছি সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। এই সর্বোচ্চ ঘাত যুক্ত পদটাকে আমরা কি বলবো? এই পদটাকে আমরা বলবো মুখ্য পদ। এই যে মুখ্য পদ। আর এই পদের যেটা ঘাত থাকবে সেটা হতে পারে দুটা চলকের যোগফল হতে পারে। ঠিক আছে, দুটা চলকের ঘাতের যোগফল হতে পারে। তো সেই চলক দুটা যোগফলকে আমরা কি বলবো? মাত্রা বলবো। তাহলে 3 কে আমরা কি বলবো? মাত্রা বলবো। আর এই মুখ্য পদের সামনে যে সহগটা থাকবে, খেয়াল করো, মুখ্য পদের সামনে যে সহগটা থাকবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো মুখ্য সহগ। তাকে আমরা কি বলবো? মুখ্য সহগ। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা শেখার চেষ্টা করি। উদাহরণের মাধ্যমে চলো আমরা একটা, আচ্ছা তোমরা চাইলে যে কেউ হচ্ছে তোমরা কমেন্টে লিখতে পারো যে হচ্ছে যে কোনো একটা বহুপদী লিখে তোমরা কমেন্টে জানাতে পারো যে আচ্ছা আমি একটা বহুপদী দিলাম, সেখান থেকে আমি মুখ্য পদটা সিলেক্ট করলাম এবং হচ্ছে আমরা বাকি যে টার্ম গুলো সেগুলো বের করলাম। আমি একটা দেই। তো 2xy প্লাস এক্স কিউব প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার y প্লাস হচ্ছে 2। এই হচ্ছে, এটা কি একটা তাহলে বহুপদী আমি বলতে পারি? কুইজ দিব ঐশিকা। হ্যাঁ, পেইড ব্যাচে আছি। আচ্ছা অনেকে পেইড ব্যাচেও আছে, যেমন সাদিয়া পেইড ব্যাচে আছে। ভেরি গুড। আচ্ছা বাকিদেরকেও আমরা আমাদের ব্যাচে নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। তাহলে এখানে দেখো, এখানে সর্বোচ্চ মাত্রা বা ঘাত আছে কোনটায়? ঠিক আছে, এখানে সর্বোচ্চ মাত্রা বা ঘাত আছে কোনটায়? আচ্ছা এটা যদি আমি এভাবে লিখতাম, এটা যদি আমি 3 লিখতাম, এক্স ওয়াই কিউবের উপর যদি 3 লিখতাম, তাহলে এবার বলো যে সর্বোচ্চ মাত্রা বা ঘাত কোনটা হবে? ঠিক আছে, পারে, সাইন পারে। ওকে, আশা করি তোমরা উত্তর দিয়ে দিবে একটু পরে। তো আমি শুরু করে দেই যে আসলে এখানে কোনটা হচ্ছে সর্বোচ্চ মাত্রা বা ঘাত। এখানে দেখো এক্স এর ঘাত কত? 1, ওয়াই এর ঘাত কত? 1। তাহলে 1 যোগ 1, ঘাতগুলো কি করব? যোগ করব। তাহলে এক্স এর ঘাত হচ্ছে 1, ওয়াই এর ঘাতও হচ্ছে 1। তো মাত্রা বের করার নিয়ম হচ্ছে ঘাতগুলোকে যোগ করে দিবে যদি মাল্টিপল চলক থেকে থাকে, তাহলে 1 প্লাস 1, প্রথমটার আমরা মাত্রা পাচ্ছি 2, ঠিক আছে। কেন এটা মাত্রা হয়ে গেল? কারণ এখানে ঘাত কিন্তু দুই রকম, সেটাকে যোগ করার পরে যে সংখ্যাটা পাচ্ছি সেটার নাম হচ্ছে মাত্রা। এবার এখানে দেখতে পাচ্ছি চলক একটা এবং এর মাত্রা হচ্ছে কত? 3, ঘাতও 3, মাত্রাও 3। এবার এখানে দেখো ওয়াই এর ঘাত কত? ওয়াই এর ঘাত হচ্ছে 4, আর এর পাশে কোনো চলক নেই, সেজন্য আমরা বলতে পারি যে ওয়াই এর মাত্রা হচ্ছে 4। এবার এটা একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি এক্স এর ঘাত হচ্ছে
এক্স এর ঘাত হচ্ছে 2 আর ওয়াই এর ঘাত হচ্ছে 3। হ্যাঁ, তো আমরা কিভাবে বলেছি মাত্রা কিভাবে বের করব, ঘাতগুলোকে যোগ করে দিব। তাহলে 2 + 3 = কত হলো 5। তার মানে x² + y³ এর ঘাত হচ্ছে মাত্রা হচ্ছে কত 5। ঘাত কিন্তু এদের আলাদা আলাদা, কিন্তু মাত্রা হচ্ছে কত 5। আশা করি বুঝতে পেরেছি 5 হবে। ওকে, হ্যাঁ, ভেরি গুড হৈমন্তী এবং তামিমা। ওকে ওকে, তাহলে বুঝতে পেরেছো এটা তার মানে 5 আছে আর এটা তো 0। ঠিক আছে, তাহলে এবার দেখতে পাচ্ছি এখানে 2 আছে, এখানে 3, এখানে 4, এখানে হচ্ছে 5। বলেছিলাম সর্বোচ্চ মাত্রা যেটা হবে সেটা কি হবে মুখ্য সহগ, সেজন্য এটার মুখ্য সহগটা কত হবে, মুখ্য সহগ হবে কত, সেটা হবে 2x² + y³। আশা করি বুঝতে পেরেছো সবাই মুখ্য সহগটাকে বুঝতে পেরেছি কিনা। মুখ্য পদ, দুঃখিত, মুখ্য পদ, হ্যাঁ মুখ্য সহগ হবে না। ওকে, মুখ্য পদটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা সেটা একটু আমাকে কমেন্টে জানাও, যে কিভাবে মুখ্য পদ বের করে সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, তো এবার চলো, তাহলে যেহেতু বুঝতে পেরেছি এবার মাত্রাটা তো আমরা অলরেডি বের করে ফেলেছি, তাহলে এটার মাত্রা কত, মাত্রা হচ্ছে 5। এরপরে সামনে যেটা থাকবে তাকে বলা হয় সহগ। যেহেতু এটা বহুপদীর ক্ষেত্রে আমরা স্পেশালি বের করছি সেজন্য এটার একটা স্পেশাল নাম আছে, সেটার নাম হচ্ছে মুখ্য সহগ। তাহলে মুখ্য পদের সামনে যে পদটা থাকবে, যে ধ্রুবকটা থাকবে সেটার নাম হবে মুখ্য সহগ। সেটা কত, সেটা হচ্ছে 2। এটা কিন্তু তোমাদের এমসিকিউতে খুব বেশি আসে, সেজন্য এটা আমরা একটু ভালো করে শিখে নিব। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই পদে বহুপদীর মধ্যে এখানে বলো তো এখানে চলক তাহলে কয়টা, চলক হচ্ছে এটাকে যদি আমরা সাজাই তাহলে কিভাবে সাজাতাম, f(x,y) = হচ্ছে এইটা। ঠিক আছে, ওকে। মুখ্য পদ কি একটু আগে বললাম, যেটার মাত্রা সর্বোচ্চ, যেই পদের মাত্রা হচ্ছে সর্বোচ্চ তাকে বলবো আমরা মুখ্য পদ। ওকে, ভেরি গুড। ওকে, চলো আমরা এবার একটা এমসিকিউ, অনেকজন বলতেছে, আচ্ছা এই উপরের দিকে তাকাবা না, এগুলো হচ্ছে সিরিয়ালে নাই। অনেকে বলতেছে, দেখি কে কে আসলে বুঝতে পেরেছি। চলো আমরা এবার একটু সেটা দেখি। মুখ্য পদ কি তাসমিয়া, যে পদের মাত্রা হচ্ছে সর্বোচ্চ, একটু আগে আমরা মাত্রা বের করা দেখিয়েছি, আর মাত্রা সর্বোচ্চ হলে সেই পদটাকে আমরা কি বলবো, মুখ্য পদ বলবো। ওকে, চলো, অনেকগুলা কুইজ আছে, সবগুলা কুইজ হচ্ছে আমরা এভাবে পোল আকারে দিব না, তাহলে সময় অনেকটাই নষ্ট হবে। তবে কিছু পোল দিব, যেমন প্রথমটা। ওকে, আমরা আসলে বুঝতে পেরেছি কিনা বহুপদ আসলে কি। চলো আমরা ক্লাসে কিভাবে পোল দেই সেটাও আমরা একটু দেখে নিব। ক্লাসে কিভাবে পোল দেই সেটা আমরা একটু দেখে নিব। এখানে দেখতে পাচ্ছি যে এটার মাত্রা আছে, ঘাত আছে কত, পজিটিভ ঘাত আছে সেটা হচ্ছে 2। ওয়াই এরও একটি অঋণাত্মক ঘাত আছে সেটা হচ্ছে 1। 3 এর পাশে কি আছে, 3 এর পাশে আছে এক্স শূন্য আকারে, একটু আগে দেখিয়েছি। আর এটা আমরা দেখতে পাচ্ছি এক্স যেহেতু নিচে আছে ভগ্নাংশ আকারে, সেজন্য এটাকে আমরা লিখলে এভাবে লিখতে পারবো তখন। তাহলে একমাত্র এটার মধ্যে ঋণাত্মক আছে, বাকি দুটার মধ্যে নাই, সেজন্য উত্তরটা হবে ডি। ওকে, পরেরটা দেখি। সবাই উত্তর দিতে থাকো কারণ আমার এখানে উত্তরটা একটু লেটে আসে। চলো পরেরটা দেখি, পরেরটা দেখি। রাইট অ্যান্সার, ভেরি গুড ইশিকা, এই তো তাইবা, ভেরি গুড হৈমন্তী, ভেরি গুড অদিতি রয়, ওয়াও, তোমরা আসলে আমি দেখেছি যে আমাদের 10 মিনিটসে যারা আসে খুব ভালো প্রিপারেশন থাকে ওদের। হ্যাঁ, ক্লাস যাদের ভালো মানে নিজেরাও পড়ে, তখন দেখা যায় কি টিচারের একটু কষ্ট কম হয়। আশা করি আমাদের টিচারদেরও কষ্ট কম হবে যখন তোমরা ভর্তি হয়ে যাবা। তো চলো পরেরটা দেখি। দেখতে পাচ্ছি 97%, হ্যাঁ 79% হচ্ছে আমরা সঠিক উত্তর দিয়েছি। বেশ ভালো এটা আসলে, কিন্তু কেউ কেউ এখন আমরা উত্তরটা ওই যে ডি এর জায়গায়, আচ্ছা সবাই আমরা এ উত্তর দিয়েছি।
79% এ উত্তর দিয়েছি, কিন্তু পরের তিনটাকে হচ্ছে আমরা কাউন্ট করি নাই, তিনটাকে আমরা কাউন্ট করি নাই। উত্তরটা হবে কত? উত্তরটা হবে ডি। তিনটাকে কাউন্ট করতে হতো। হ্যাঁ, আর 2 নাম্বারটা তো হবে না, একটু আগে বলেছি যে কেন হবে না। চলো পরেরটা দেখি। এই বহুপদের মুখ্য সহগের মাত্রা কত? এই বহুপদের মুখ্য সহগের মাত্রা কত? এগুলো উত্তর দিলে বুঝতে পারবো যে আসলে আমরা ক্লাসটা আসলেই করার জন্য হচ্ছে আমরা ক্লাসটাতে জয়েন করেছি রোজার মধ্যে। অবশ্যই নিশ্চয়ই ক্লাস 10-এ পড়ো, নিশ্চয়ই ইচ্ছা আছে কিছু জানার। আশা করি রেগুলার যে প্রথমটার উত্তর হয়তো বা একটু ট্রিকি ছিল, তিনটাকে আমরা কাউন্ট করি নাই, তো তিনটাকে কাউন্ট করতে হবে। একটু আগে বলেছি বহুপদী হতে গেলে একটা যে কোনো ধ্রুবকও কিন্তু আমাদের পদ হতে পারে। তার পাশে আমরা সবসময় ধরে নিব এক্স আছে কি আকারে? এক্স এর উপরে চলক আছে কিন্তু এক্স এর ঘাত আছে শূন্য আকারে। সেই হিসাবে আমরা সবসময় ধরে নিব যে কোনো ধ্রুবকের পাশে এক্সটা হচ্ছে চলক আকারে আছে কিন্তু ঘাত আছে শূন্য আকারে। ওকে, এটা যেটা বললাম এটা প্রথমে কাজ হবে কি? প্রথমে গুণ করে দিই। 3x² - 2x হবে না, 2x³ - x⁵ গুণ করে দিলাম। এখানে বলেছে মুখ্য সহগের মান। প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে মুখ্য পদ বের করা। তাহলে মুখ্য পদ কোনটা? সর্বোচ্চ ঘাত মাত্রা যেটাই আছে সেটা। সেখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কি? এইটা হচ্ছে আমাদের মুখ্য পদ। আর পদ সবসময় যোগ আকারে থাকে, এই জন্য মাইনাস চিহ্নটা সহ নিবা, মাইনাস চিহ্নটা সহ নিবা। এটাকে এভাবে প্রকাশ করা যায় না 3x²। আচ্ছা, আমার পড়া অনেকগুলো আছে কিন্তু আমি হচ্ছে বারবার একটু বেশি করে বোঝানোর চেষ্টা করতেছি। প্লাস -2x³ প্লাস -x⁵ এভাবে লেখা যায় না? সবসময় মনে রাখবা পদ থাকে যোগ আকারে, কিন্তু মাইনাসটা আমরা আবার গুণ করে একসাথে লিখে ফেলতে পারি আগেরটা। ঠিক আছে, তো সেই হিসাবে এখানে মুখ্য পদ হচ্ছে কোনটা? এইটা। এটার মাত্রা কত? 5, আর এর সহগ কত আছে? 1। সেটা কত? মুখ্য সহগ হচ্ছে -1। বুঝতে পেরেছি? -1 অবশ্যই মাইনাস আছে যেহেতু এক অবশ্যই সবসময় গুণ আকারে থাকে যে কোনো পদের সাথে, সেজন্য এটার মুখ্য সহগ হবে কত? -1। আশা করি বুঝতে পেরেছি। -1 হবে। হ্যাঁ তামিমা, ট্রু। আচ্ছা, হৃদয় হচ্ছে আমাদেরকে, আচ্ছা সেটাই তো দিচ্ছে হৃদয়। আচ্ছা, হৃদয় হচ্ছে গুণ করে দিয়েছে। চলো, তার মানে আমরা বুঝতে পেরেছি। এবার আমাদের লাস্ট। হ্যাঁ, আমরা এবার বলে দিয়েছে যে x, y, z এর মান দিয়ে দিয়েছে। এটা তোমাদের বইতেও আছে, দেখবা যে দিয়ে দিবে যে p × x = x² + 2। হ্যাঁ, এখানে p সমান যদি -1 হয় তবে px এর মান কত? মান নির্ণয়ের এরকম অনেকগুলো প্রশ্ন তোমাদের এই চ্যাপ্টারে আছে, সুতরাং এই টপিকটা একটু ভালো করে দেখবা। খুব ইজি টপিক। খালি এক্স এর জায়গায় কি বসাবো? যেই পদে এক্স আছে, যেই পদে এক্স আছে, এটা মানে কি এক্স বোঝাচ্ছে, এইটা মানে কি ওয়াই বোঝাচ্ছে, আর এই -2 মানে কি জেড বোঝাচ্ছে। ঠিক আছে, বলেছে এক্স এর জায়গায় যদি -1 বসাই, ওয়াই এর জায়গায় যদি 1 বসাই, জেড এর জায়গায় যদি -2 বসাই, তাহলে এটার মান কত আসবে? তাহলে আমরা বসায় ফেলি। এক্স এর জায়গায় কত বসাতে বলেছে? -1। ওয়াই এর জায়গায় কত বসাতে বলেছে? 1। জেড এর জায়গায় কত বসাতে বলেছে? -2। এরপরে 3xyz এখানে আমরা বসিয়ে ফেলি -1 1 -2। এবার গুণ বিয়োগ যোগ ঘাতের গুণ সবকিছু করে যা পাবো সেটাই হবে pxyz এর মান। pxyz এর মান, এটা সবসময় মনে রাখবা। যখনই আমরা এই জিনিসটা লিখবো, যখন আমরা মানগুলো লিখবো, তখন অবশ্যই আর pxyz লিখবো না, তখন আমরা এটা আর লিখবো না। হ্যাঁ, যখনই আমরা মান বসানো শুরু করব তখন এটা অবশ্যই এভাবে লিখবো।
যেহেতু আমরা মান বসাচ্ছি আর এক্স ওয়াই বসাচ্ছি না, এখন আমাদের সরাসরি মান বসিয়ে দিচ্ছি, তখন আমরা এইভাবে লিখবো, ঠিক আছে? ওকে, তো যেটা হবে সেটাই হবে আমাদের উত্তর। হৈমন্তীর উত্তরটা সঠিক, উত্তরটা বি হবে, 14 হবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছি এই অঙ্কটা? এই অঙ্কটাও কিন্তু তোমাদের এই হায়ার ম্যাথের এই চ্যাপ্টারটার মধ্যে আছে, মান নির্ণয় করা। খুব ইজি, খুবই ইজি টপিক। খালি এক্স এর জায়গা যখন এখানে লেখা থাকবে, যখন এখানে শুধু এক্স আর ওয়াই দেওয়া থাকবে, এক্স আর ওয়াই এর যদি মান দেওয়া থাকে, তখন শুধু এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাবো, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাবা। এটা আমি আর বিস্তারিত বললাম না, আমার কাছে মনে হচ্ছে এটা ইজি হবে, তোমরা হয়তো বা এটা বুঝতে পারবে। যদি না বুঝতে পারো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, এটা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমাকে জলদি জলদি জানাও, জলদি জলদি জানাও যে, আচ্ছা এটা না, পরে আরেকটা প্রশ্নের ক্ষেত্রে আমি আবার প্রশ্ন করব, ঠিক আছে? ওকে, তো চলো আমাদের মাস্টার বুক একটু আগে আমরা জানতে চেয়েছি, মাস্টার বুক নিয়ে প্রশ্ন করেছি একজন, দুঃখিত, মাস্টার বুক নিয়ে একজন প্রশ্ন করেছি। তো চলো মাস্টার বুকের ব্যাপারে আমরা একটু ডিটেইলস জানি। ওকে, চলো আমরা একটু মাস্টার বুকের ব্যাপারে জানি। যে আমরা পড়াই হচ্ছে ক্লাসে, একটু আগে বলেছিলাম যে আমরা ক্লাসে পড়াই কিন্তু একটা বই ফলো করে, ঠিক আছে? সেটা অবশ্যই আমাদের যে মেইন বুকটা আছে ক্লাস 10 এর এনসিটিভি থেকে দেওয়া, সেই বইটাও আমরা ফলো করি। কিন্তু পুরো ক্লাসে আজকে কি কি হবে না হবে, সে পুরো ক্লাসটা আমরা ফলো করি হচ্ছে এই বুকটার মাধ্যমে। এই বুকটার মধ্যে কি কি দেওয়া থাকে, যখনই তুমি ক্লাসে ঢুকবে তুমি আগেই জেনে যাবে যে আজকে ক্লাসে কি কি হতে যাচ্ছে, ঠিক আছে? আজকে ক্লাসে কোন অঙ্কটা করানো হবে, কোন এমসিকিউটা পড়ানো হবে, কোন জায়গাটা আমিও বুঝি নাই, টিচার ওই জায়গাটা যখন বুঝাবে, ঠিক আছে? তুমি যখন নিজে নিজে আগে দেখে নিবা যে আজকে ক্লাসে কি হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ উৎপাদকের বিশ্লেষণ, তারপর হচ্ছে উৎপাদক নির্ণয়ের কৌশল। এই যে এই চ্যাপ্টারটা যখন তুমি খুলবা, তখন হচ্ছে এই যে ক্লাস নাম্বার 3, তখন দেখতে পাবা যে সেখানে ওই ক্লাসের মধ্যে কি কি পড়ানো হবে এবং সেই ক্লাসের ম্যাটেরিয়াল গুলো কি কি, এবং সেই ক্লাসের শেষে কি এমসিকিউ করানো হবে, হোমওয়ার্কটা কি থাকবে, পুরো ডিটেলস পুরো ক্লাসটা থাকে হচ্ছে আমাদের এই বইটাকে ঘিরে। এই বইটাতে বললাম যেটা, যে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ হচ্ছে আমাদের আলাদা আলাদা করে সেগমেন্টে ভাগ করা থাকে। তো সব থেকে এফেক্টিভ কেন? কারণ তুমি আগে জানতে পারবা যে আজকে ক্লাসে কেন এটাকে এফেক্টিভ বলা হচ্ছে, আজকে ক্লাসে কি কি পড়ানো হবে সেটা কিন্তু তুমি আগেই জানতে পারবা। সে পুরো কন্টেন্টটাই তোমার কাছে রেডি করা থাকবে এবং হোমওয়ার্কটাও তোমার কাছে দেওয়া থাকবে যে আজকে ক্লাসে কি হোমওয়ার্ক দেওয়া হবে। তাতে তোমার কি হবে, কোন জায়গাটাতে তুমি দুর্বল সেটা কিন্তু আগে তুমি নির্ণয় করতে পারবা। যখন টিচার ক্লাসে পড়াবেন তখন তুমি বুঝে যাবা যে আচ্ছা এই এই স্পেসিফিক জায়গা টিচার আসলে কি বলতে চায়, আমি একটু মনোযোগ দিয়ে শুনি। এটা কিন্তু যখন আমি পড়ছি তখন কিন্তু বুঝি নাই। তো সেই জন্য মাস্টার বুকটাকে আমরা নিয়ে এসেছি, যেটা হচ্ছে খুবই এফেক্টিভ পদ্ধতি আমাদের কাছে, কারণ আমরা ফিডব্যাক পেয়েছি, নানান ধরনের ওয়েল উইশ পেয়েছি যে আসলে খুব ভালো হচ্ছে এই মাস্টার বুকের মাধ্যমে পড়ার ব্যাপারটা। তো মাস্টার বুক কিভাবে পাবা? যখন তুমি পেইড ব্যাচে জয়েন করে ফেলবা, যখন তুমি পেইড ব্যাচে কোর্সটা কিনে নিবা, তখন তোমার কাছে ফ্রি একেবারে ওই কোর্সের সাথেই থাকে যদিও, তো তোমার বাসায় পৌঁছে যাবে যে ওই মাস্টার বুকটা তোমার বাসায়, যখন ঠিকানা দিবা সেই বাসায় তোমার পৌঁছে যাবে মাস্টার বুকটা। আর তারপর হচ্ছে কি এখানে থাকে আর কি কি বলেছি, ওই যে প্রথমে থাকে ক্লাস ওয়াইজ প্রত্যেকটা অনুশীলনী এবং এমসিকিউ থাকে ওই টপিকের উপরে। ধরো আজকে আমি পড়াচ্ছিলাম কি বহুপদী, তো বহুপদী যদি আজকে শুধু ক্লাস হতো তাহলে বহুপদীর মৌলিক আলোচনা থাকতো, বহুপদীর রিলেটেড অঙ্ক থাকতো, তারপরে বহুপদীর রিলেটেডই এমসিকিউ থাকতো। একটা জিনিস খেয়াল করো, এমসিকিউ এরকম না যে র্যান্ডম পুরো বই থেকে দেওয়া হয়েছে, ওই বহুপদীর সাথে যাবে যে যে এমসিকিউ গুলো সেগুলো দেওয়া থাকে। তারপরে সেই বহুপদীর উপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুপদীর উপরে থাকবে তোমার হোমওয়ার্ক। এইভাবে হচ্ছে একটা ক্লাস সাজানো হয়। সেজন্য পরীক্ষার, সেজন্য হচ্ছে তুমি যখন এভাবে যখন পড়বা যে একটা টপিকের উপরে পুরো একদম প্রস্তুতিটা, তখন তোমার হয়ে যায় হচ্ছে 100-তে 100। এরপরে কি থাকে, এরপরে পুরো ক্লাস এভাবে সাজানোর পরে লাস্টে তোমাকে পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন দেয়া হয় যে এক্সট্রা, যাতে তুমি প্র্যাকটিস করতে পারো, সেরকম প্রশ্ন দেয়া হয়। আর সাথে কি থাকে, আর সাথে থাকবে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এক একটা মডেল ক্লাস থাকে, ঠিক আছে? ওকে না, ক্লাস শেষ হয় নাই,
ক্লাস শেষ হয় না, অনেকে মাস্টার বুকের ব্যাপারে জানতে চাচ্ছিল, তো সেজন্য বললাম। এবার চলো পরের ব্যাপারটা, আমাদের পরের টপিক হচ্ছে ভাগশেষ উপপাদ্য। নিউটনের, তাই না? এটা তো নিউটনের। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এই যে মাস্টার বুক পার্ট 2। এটাই সবার কাছে চলে যাওয়ার কথা, যারা হচ্ছে আমরা জয়েন করেছি, যারা পেইড ব্যাচে আছি তাদের কাছে চলে যাওয়ার কথা। হ্যাঁ, আজকে কি পড়াচ্ছিলাম? আজকে পড়াচ্ছিলাম হচ্ছে যেমন ওকে, যেমন হচ্ছে এখানে যে সাধারণ গণিত দেওয়া আছে, দশম শ্রেণী, তোমাদের দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো। তারপরে হচ্ছে এইভাবে দেখো, প্রথম যে চ্যাপ্টার তার উপরে কি কি পড়ানো হবে সেই টপিকের উপরে সব দেওয়া আছে। লাস্টে গিয়ে দেখতে পাচ্ছ, নিশ্চয়ই দেখতে পাচ্ছ আশা করছি, এমসিকিউ দেওয়া আছে ওই টপিকের উপরে, এবং সাথে রচনামূলক প্রশ্ন ওই টপিকের উপরে হোমওয়ার্ক দেওয়া থাকে। এইভাবে করে প্রত্যেকটা চ্যাপ্টারকে সাজানো হয়। ওকে, যারা নতুন তারা আশা করি বুঝতে পেরেছো। আমি তো নিউটন, হ্যাঁ তোমার কাছেও চলে যাবে, তখন তুমি হচ্ছে জয়েন করে ফেলবা। ওকে, তো ভাগশেষ উপপাদ্যটা কি? ভাগশেষ উপপাদ্যটা কি? এখন আমরা একটু আগে বলেছি যে একটা বহুপদী ধরলাম পি অফ এক্স। হ্যাঁ, ভাগশেষ বলতে আমরা আসলে কি বুঝি? হ্যাঁ, ধরো একটা সংখ্যা ধরলাম 8, একে আমরা ভাগ করতে চাই 3 দিয়ে। ভাগশেষ খেয়াল করো, 3 দিয়ে ভাগ করলে 3 দিয়ে, এখানে লিখেছি 4, বাংলায় লিখেছি 3, আবার এখানে লিখেছি 4, 3 দিয়ে ভাগ করবো। হ্যাঁ, ভাগ আমরা নিশ্চয়ই ছোটবেলায় একদম 2-3 থেকে শিখতে শুরু করেছি। তাহলে সেখানে কত হবে? 3 দুগুণে 6, 2 থাকে আর কি, এই যে 2টা বাকি থাকছে, এই 2টাকে আমরা কি বলি? ভাগশেষ। ভাগশেষ। তো বহুপদীর ক্ষেত্রেও একটা এরকম ভাগশেষ উপপাদ্য আছে, যেটা সেম এই কনসেপ্টটা ফলো করে। এটাকে কি বলি? ভাজক বলি। এটাকে কি বলি? ভাজ্য বলি। আর এটাকে কি বলি? ভাগফল বলি, তাই না? ভাগফল বলি। তো একই কনসেপ্ট। পি অফ এক্স বলতে বুঝাচ্ছে পি অফ এক্স হচ্ছে একটি ভাজ্য, যেটা হচ্ছে বহুপদী। তাকে আমরা এমন একটি সংখ্যা দিয়ে, এখানে এ হচ্ছে কি? এ হলো ধ্রুবক। হ্যাঁ, এ হচ্ছে ধ্রুবক। তাহলে এই পি অফ এক্স কে যদি এক্স মাইনাস এ দিয়ে, হ্যাঁ, পি অফ এক্স কে যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, তবে ভাগশেষ হিসাবে, আমার লেখাটার জন্য দুঃখিত, ভাগশেষ হিসাবে সব সময় কি পাবো? সব সময় পাবো হচ্ছে এফ অফ, বা হচ্ছে পি অফ এ পাবো। ঠিক আছে, ভাগশেষ হিসেবে কি পাবো? পি অফ এ। পুরা কথাটা তোমাদের বইতে লেখা আছে খুব সুন্দর করে, আমি এটা জাস্ট একটু ব্যাখ্যা করব। তাহলে পি অফ এক্স কি? পি অফ এক্স হচ্ছে একটা যে কোনো বহুপদী, হতে পারে এটা এক্স স্কোয়ার প্লাস 2, এরকম একটা বহুপদী। এখন একে কি করব? এটাকে আর লিখলাম না, এটাকে এটাই যেহেতু ধরে নিয়েছে, এটা আর এটা মানে সমান আমরা জানি। তাহলে কি করব? পি অফ এক্স কে যদি আমরা এক্স মাইনাস এ দিয়ে, এ হচ্ছে কি? ধ্রুবক, তো এক্স মাইনাস এ দিয়ে যদি ভাগ করি, একটা কি পাবো? ভাগফল পাবো না? এখানে যে কোনো একটা ভাগফল পাবো, যে কোনো একটা ভাগফল পাবো। যে কোনো একটা ভাগফল পাবো। তারপরে এটা করার পরে লাস্টে আমরা কি পাবো? লাস্টে আমরা পাবো একটা ভাগশেষ, সেটার নাম কি হবে? পি অফ এ। পি অফ এ। এই কথাটা আমরা যখন অঙ্ক করব তখন আমরা বুঝতে পারবো। 3 রুট 3 রুট না, রুট হলেও হবে না। রুট হলে কেন হবে না? রুট আমরা জানি কি, যেমন রুটকে আমরা কিভাবে লিখতে পারি? হাফ দিয়ে লিখি না? সেজন্য এটা কি একটা ভগ্নাংশ বা হচ্ছে অমূল্য সংখ্যা, তো এটার জন্য আমাদের হবে না। ঠিক আছে, হবে না। ওকে ওকে, ঠিক আছে। কিন্তু যদি এভাবে দেয়া থাকতো তখন হতো, তখন এটা আমরা পেতাম কি? এক্স পেতাম। তো যদি এভাবে দেয়া থাকতো, এখানে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে
এই যে পি এক্স মাইনাস এ মানে কি একটা ভাজ্য, সে এক্স মাইনাস এ দিয়ে আমরা যদি পি অফ এক্স বহুপদীকে যদি ভাগ করি তখন আমরা কি পাবো, ভাগশেষ আকারে এই বহুপদীটা এই ধ্রুবকটা সহ একটা নতুন একটা কি পাবো, একটা ভাগশেষ পাবো। সেটা সেই ফাংশনটার নাম হচ্ছে, সেই বহুপদীটার নাম হচ্ছে পি অফ এ। এখানে হতে পারে ভাগশেষ আকারে 2 আসতে পারে, 2x আসতে পারে, 2x প্লাস 1 এভাবেও আসতে পারে। ঠিক আছে, আমি আর ডিটেলসে গেলাম না। তো এইভাবেও কিন্তু ভাগশেষ আকারে আমাদের এখানে আসতে পারে। তো চলো আমরা একটা উদাহরণ দেখে নিই। যেমন হচ্ছে এইটা। হ্যাঁ, তোমাদেরকে আমি একটু আগে বুঝাই দিই নাকি তারপরে তোমরা দেখি কে কে পারো, তাহলে হচ্ছে বুঝতে পারবো। ওকে, তোমরা এটা একটু দেখে উত্তর দেওয়ার চেষ্টা করো, যদি না পারো তখন হচ্ছে আবার না বুঝলে আবার বুঝাই দিব, চিন্তা করার কোনো কারণ নেই। এটা না বুঝার কথা, কারণ আমি এখন বুঝাই নাই, সুতরাং আমি তোমাদের কাছ থেকে আশা কম রাখতেছি। আমি জাস্ট প্রশ্নটা একটু বুঝাই দিই, ঠিক আছে? না পারলে একদম মন খারাপ করার কারণ নাই, কারণ আমি এটা বুঝানোর আগে তোমাদেরকে দিয়ে দিলাম, যারা আমরা আগে পারি তাদের জন্য। তো এখানে কি বলেছে, পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6। হ্যাঁ, এটা একটা কি বহুপদী, যেহেতু সবগুলো প্লাস। এবং পি অফ এক্স কে, ওই যে একটু আগে বললাম, পি অফ এক্স কে যদি এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করি, এক্স মাইনাস এ দ্বারা যদি ভাগ করি, ভাগশেষের মান নিচের কোনটি হবে? ভাগশেষের মান নিচের কোনটি হবে? এখন আমরা কি বলেছি, তাহলে ভাগশেষটা সবসময় কি আসবে, এক্স মাইনাস 4 দিয়ে যদি এক্স স্কয়ার, এটা তোমাদের বইতে খুব সুন্দর করে এগুলো আমরা 7-8-এও করে এসেছি, তো ওইভাবে যদি ভাগ করো দেখবা যে এই যেটা পাবা, যেটা পি অফ এ পাবা, সেম টু সেম সেটা যদি তুমি মান বসাও, তুমি যদি ওই মানটা যদি বসিয়ে দাও, তাহলেও তুমি একই ভাগশেষ পাবা। ঠিক আছে, একই ভাগশেষ পাবা। ওকে ওকে, একই ভাগশেষ পাবা, সেটা আমি দেখাচ্ছি। তো এটা ভাগ করার পরে কি পাবা, পি অফ এ মানে হচ্ছে গিয়ে কি, এ মানে হচ্ছে 4। ঠিক আছে, পি অফ এ মানে হচ্ছে গিয়ে 4। ঠিক আছে, তাহলে পি অফ এ মানে 4 মানে কত, পি অফ 4 বসালে, আমরা যদি এখানে 4 বসাই, এক্স এর জায়গায় যদি 4 বসাই, ডিটেইলসে বলা যায় 4x স্কয়ার 5 ইনটু 4 প্লাস 6। এবার এটাকে আমরা যোগ বিয়োগ করি, তাহলে দেখতে পাচ্ছি 16, এখানে 20 প্লাস 6, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2। উত্তরটা হচ্ছে 2। কিভাবে হলো একটু আগেই বলেছি, পি অফ এক্স একে যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, কি পাবো, একটা ভাগফল পাবো। আর শেষে গিয়ে কি পাবো, শেষে গিয়ে পাবো হচ্ছে একটা ভাগশেষ। সেই ভাগশেষটা কত হবে, পি অফ এ সমান হবে হচ্ছে একটা ভাগশেষ। তার মানে পি অফ এর মান, এক্স এর জায়গায় যদি আমরা এ বসাই, এক্স এর জায়গায় আমরা যদি এ বসাই, এক্স এর জায়গায় যদি এ বসাই, এটাকে যদি এ পাশে নিয়ে আসি, তাহলে আমরা কি পাবো, 0 পাবো। সেটা আমাদের যখন দ্বিতীয় উপপাদ্য, সেটার ক্ষেত্রে আমরা দেখব। তো এক্স এর জায়গায় যদি আমরা এ বসাই, এ বসালে আমরা কি পাবো, একটা ভাগশেষ পাবো। ঠিক আছে, সেই ভাগশেষটা কত হবে, সেই ভাগশেষটাই যত হবে, পি অফ এর মানও তত হবে, পি অফ এর মানও তত হবে। মাস্টার বুক, আমি কি এই মেথড, সাগর তুমি হচ্ছে জয়েন করে ফেলো, তুমি আমাদের কোর্সে জয়েন করে ফেলো, তোমার বাসায় চলে যাবে সেই মাস্টার বুকটা। এটা কি আমরা একটু বুঝতে পেরেছি? ম্যাথটা বুঝি নাই, জাস্ট হচ্ছে খেয়াল করো। তার মানে এখানে পি এক্স এর জায়গায় যদি থাকতো -3, এক্স এর জায়গায় যদি থাকতো -3, তাহলে পি অফ এর জায়গায় কত পাইতাম, পি অফ এর জায়গায় আমরা পেয়ে যেতাম হচ্ছে, মাইনাসের জায়গায় তুমি চিন্তা করবা যে এর জায়গায় কত ছিল, এর জায়গায় চলে আসছে 3, তাহলে পি অফ এ পাবো পি অফ 3। ঠিক আছে, পি অফ 3, তাহলে পি অফ 3 এর মান
এখানে বসালে যত পাবো সেটাই হবে এই যে একটা বহুপদী আছে তার ভাগশেষ। এই যে একটা বহুপদী আছে তার ভাগশেষ। এখন তুমি বলতে পারো কি আসলেই কি 2 পাবো? আসলেই কি এটার মান 2ই আসবে? ভাগশেষ হিসাবে কি 2ই আসবে? যখন x - 4 দিয়ে যখন ভাগ করব আসলেই কি ভাগশেষ হিসেবে 2 আসবে? আসলেই 2 আসবে। কেন আসবে? কারণ আমরা ভাগ নিশ্চয় জানি যে x - 4 কে আমরা কি করব, ভাগের উপপাদ্য হিসেবে ভাগ করার নিয়ম অনুযায়ী প্রথমে x - 4 কে এমন ভাবে সাজাবো যেটা প্রথমটার সাথে মিলে। যখন তুমি এই ধাপগুলো যখন করবা, ধাপগুলো করার পরে লাস্টে দেখবা যে ভাগশেষ হিসাবে আর লাস্টে বাকি থাকবে 2। এই 2 বের করার নিয়মটা খেয়াল করো। 2 বের করার নিয়মটাই হচ্ছে এইটা, যে যেটা আমাদের ভাজ্য হিসাবে থাকবে। একটু খেয়াল করি, তাহলে মাইনাসের কি হবে? মাইনাসের কিছুই হবে না যদি এখানে দেয়া থাকতো x + 3, তখন আমাদের p অফ a আসতো p -3। কেন? আমরা জানি যে ভাগশেষের ভাজ্য কোনটা হবে? x - a। তো x - a এর জায়গায় কি বসায় দিব? 3 বসায় দিব। x - a এর জায়গায় কি বসায় দিব? 3 বসায় দিব। তাহলে হচ্ছে আমাদের উত্তরটা চলে আসবে হচ্ছে -3 চলে আসবে। ঠিক আছে, ওকে। যদি প্লাস দেয়া থাকে, ওকে, হ্যাঁ, -3 চলে আসবে। ওকে, হ্যাঁ, একটু গোলমেলে মনে হচ্ছে, কারণ হচ্ছে টাইম সংকট। তো এটা হচ্ছে কি যে জাস্ট যদি না বুঝেও এত চিন্তা করার কিছু নাই, কারণ এটা ডিটেলসে ক্লাসে পড়ানো হবে আলাদা আলাদা ভাবে। তো মাইনাস কেন হলো? কারণ হচ্ছে এই যে মাইনাসটা আমাদের এখানে আছে কত? x - 4, ঠিক আছে। আর আমাদের ভাজ্য কত ছিল? x - a, পুরোপুরি মিলে গেছে না? তখন এর জায়গায় আমরা কি বসায় দিব? 4 বসায় দিব, খালি 4 বসাবো। এখন আমাদের যদি আসে x + 3, তাহলে আমাদের সূত্রটা কি ছিল? x - a ছিল না? তখন আমরা কি করব? প্লাসের জায়গায় x এর ইকুয়াল টু 0 দিব, তখন x এর মান হয়ে যাবে 3। হ্যাঁ, তো সেই অনুযায়ী আমরা কি বলবো? সেখানে আমরা বলবো হচ্ছে মাইনাসের জায়গায় আমরা চলে যাবো -3। ঠিক আছে, x এর জায়গায় তখন এভাবে লিখে দিব -3। তখন কি চলে আসবে? তখন চলে আসবে আমাদের x + 3। ঠিক আছে, x + 3 চলে আসবে। ওকে নয়নিকা, একদম চিন্তা করার কোনো কারণ নাই, এটা আমরা আরো ডিটেলসে ক্লাসে বোঝাবো। ওকে, তো আজকে আমরা পরেরটাই চলে যাই। এতটুকু কি বুঝতে পেরেছি কিনা? যেমন অনেকে উত্তর সঠিক দিয়েছি। তো এটা যদি বুঝতে পারি, পরেরটাই চলে যাই। পরেরটা হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট আজকে। আসলে এই টপিকটা থেকে ওই টপিকটা বোঝানোর একমাত্র কারণ হচ্ছে যাতে আমরা ভাগ করলে খালি কিছু না বাবা, তোমরা কিছু না, হ্যাঁ, তুমি একটু খালি খেয়াল করো, যখন এই ধরনের ভাগশেষ উপপাদ্য দেয়া থাকবে, ভাগশেষ উপপাদ্য কি এটা পুরো পড়ানো হবে। যখন ভাগশেষ উপপাদ্য বলবে যে এত দ্বারা ভাগ করা হয়, তখন আমরা কি বলবো? যে x - 4 হলে তখন x - 4 সমান 0 ধরে নিব। এই ধরনের উপপাদ্যতে x - 4 সমান মনে মনে 0 ধরে নিব। তারপরে কি করব? x এর মানটা বের করে ফেলবো। তাহলে কত চলে আসে? 4 চলে আসে। প্লাস হাফ দেয়া থাকতো, x প্লাস হাফ দেয়া থাকতো, তখন আমরা কি বলবো? x এর মান কত পেয়ে যাচ্ছি? ওর পাশে নিয়ে গেলে -1/2 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, -1/2 পেয়ে যাচ্ছি। তোমাদের যদি ভাগশেষ মিলাতে যদি ঝামেলা হয় তখন এটা বুঝবা। ঠিক আছে, তাহলে x এর মান -1/2। এখানে দেখো, তখন আমরা p এর জায়গায় কি বসাবো? হ্যালো এভরিওয়ান, যারা যারা এখনো ক্লাসে আছো তারা আমাকে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, সেটা আমাকে কমেন্টে জানাও।
যারা যারা এখনো ক্লাসে আছো, ধৈর্য ধরে ক্লাসে এখনো পর্যন্ত আছো, তারা আমাকে একটু কমেন্টে জানাও যে আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। খুবই দুঃখজনক ভাবে বলতে হচ্ছে যে আমাদের ক্লাসটি নেটওয়ার্ক ইস্যুর কারণে কেটে গেছিল। তো আমরা এবার আমাদের নেটওয়ার্ক ইস্যুটা ঠিক হয়েছে কিনা এটা আমরা তোমাদের কাছ থেকে হেল্প চাই। তোমরা একটু আমাদেরকে কমেন্ট করে জানাও যে আমাদেরকে দেখতে এবং হ্যালো এভরিওয়ান, সবাই আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা? আবারও আমরা নেটওয়ার্ক সমস্যা এখনো চলছে, তো তোমরা আমাকে দেখতে শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, নেটওয়ার্ক সমস্যা চলছে, হঠাৎ করে আমাদের নেটওয়ার্কটা অনেক ডাউন হয়ে যায়, যার কারণে ক্লাসটি একেবারেই কেটে যায়। এখন দেখা যাচ্ছে কিনা আমাদের ক্লাসটা, আমরা চেষ্টা করছি যে অ্যাটলিস্ট ক্লাসটা যেন শেষ হয়, এটাই আমাদের ইচ্ছা, যেন ক্যান্সেল না হয়ে যায়। তো তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, নেটওয়ার্কের কারণে বোঝা যাচ্ছে না, তোমরা একটু কমেন্টে আমাকে জানাও। দেখা যাচ্ছে, আচ্ছা এখন দেখা যাচ্ছে। তো চলো তাহলে আমাদের ক্লাসটা আমরা যতটুকু বলেছি, আমার একটু ডিটেলস বলার ইচ্ছা ছিল, তো সেটার দিকে আমরা না গিয়ে আমরা একদম ছোট করে ফেলেছি। সিকিউটা আজকে আর দেখাবো না, আমাদের ক্লাস নেক্সট ক্লাসে আমরা আশা করি দেখাতে পারবো। দেখা যাচ্ছে সারা বলছে ক্লিয়ার। থ্যাংক ইউ গাইজ, এতক্ষণ ওয়েট করার জন্য, অনেকেই ওয়েট করে চলে গেছে। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আছে সবাইকে ধন্যবাদ। তো চলো আমরা একটু আগে ভাগশেষ উপপাদ্যটা দেখেছি। ভাগশেষ উপপাদ্যটার একেবারে একই কনসেপ্টটা কি, এটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্যটা কি? উৎপাদক আমরা জানি কোন সংখ্যা যদি আরেকটা সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারে, কোন সংখ্যা, এটা আমরা আগে এটা দেখিয়েছি কি ভাগশেষ উপপাদ্যে, যে কোন রাশিকে, চলো আমরা ক্লাসটা শুরু করি এবং জলদি জলদি শেষ করে ফেলি। কোন রাশি, এটাকে যদি বলি এফ অফ এক্স, একে যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, একটু আগে ভাগশেষ উপপাদ্যে কি পড়েছি এটা একটু রিক্যাপ করি। এফ অফ এক্স, একটি বীজগাণিতিক রাশিকে যদি এক্স মাইনাস এ দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা ভাগশেষ হিসেবে কি পাবো? এফ অফ এ পাবো। ভাগশেষ হিসেবে কি পাবো? এফ অফ এ পাবো। এটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তুমি ভাগশেষ যখন নর্মাল ভাগের মাধ্যমে করবা, তখন দেখা যায় অনেকগুলো স্টেপ করে তারপর ভাগশেষ পাওয়া যায়, কিন্তু ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে খুব সহজেই আমরা ভাজ্য থেকেই ভাগশেষটা বের করে ফেলতে পারি। এটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্যের মূল উদ্দেশ্য। আমরা এবার দেখতে পাচ্ছি যে এই সেম কনসেপ্টটার ক্ষেত্রে, সেম কনসেপ্টটাই কাজে লাগবে হচ্ছে উৎপাদক উপপাদ্যের ক্ষেত্রে। উৎপাদক মানে কি? উৎপাদক হচ্ছে কোন সংখ্যা যদি অপর একটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারে। তার মানে কি, যখন 3কে আমরা একটু আগে দেখলাম 8 দিয়ে ভাগ করে, 8কে 3 দিয়ে ভাগ করেছি, এবার আমরা দেখব 9কে 3 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি ভাগশেষ হিসাবে? এফ অফ এ সমান কত পাচ্ছি? 0 পাচ্ছি। ঠিক আছে, তার মানে এক্স মাইনাস এ এটা যদি হয়, আর এটা যদি এফ অফ এক্স হয়, আর এটা যে কোনো কিছু হতে পারে, এটাকে তুমি কিউ অফ এক্স ধরলা, ঠিক আছে, যদি হয় ভাগফল যদি কিউ অফ এক্স হয়, আর ভাগশেষ যদি 0 হয়, ভাগশেষ যদি 0 হয় মানে এফ অফ এর মান যদি 0 ব্যতীত অন্য কিছু না আসে, এফ অফ এর মান যদি 1 হয় 2 হয় তাহলে হবে না। যদি এফ অফ এর মান 0 হয়, তখন আমরা সেই ভাজ্যটাকে কি বলবো? সে ভাজ্যটাকে বলবো ওই সে ভাজকটাকে বলবো ওই ভাজ্যের উৎপাদক। সেই ভাজকটাকে বলবো ওই ভাজ্যের উৎপাদক। একদম ক্লিয়ার করে বলি যে 3 হচ্ছে এখানে 9 উৎপাদক। কেন 9 উৎপাদক? কারণ 3 9কে নিঃশেষে ভাগ করছে। একই কনসেপ্ট হচ্ছে উৎপাদক উপপাদ্যের ক্ষেত্রে, সেটা হচ্ছে এফ অফ এক্স কে যদি এফ অফ এক্স হচ্ছে একটি বীজগাণিতিক রাশি,
এফ অফ এক্স হচ্ছে একটি বীজগাণিতিক রাশি, এ হচ্ছে একটি ধ্রুবক, আর এফ অফ এর মান সমান যদি শূন্য হয় তবে এফ অফ এর মান যদি শূন্য হয় তবে এক্স মাইনাস এ হবে এফ অফ এক্স এর একটি উৎপাদক। কেন উৎপাদক হবে? কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স কে যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি তাহলে আমরা এফ অফ এর মান পাচ্ছি কত? শূন্য। আর আমরা জানি যখন কোনো ভাজ্যকে যদি ভাজক দিয়ে ভাগ করে আমরা ভাগশেষ যদি শূন্য পাই তখন আমরা সেই ভাজকটাকে বলবো, সেই ভাজ্যের কি বলবো? উৎপাদক। সেম কনসেপ্ট, 9 উৎপাদক কি? 3। 9 উৎপাদক কি? 1 3 9, তাই না? মানে 9 কে 1 3 এবং 9 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। সেম কনসেপ্টটাই হচ্ছে এটা, যে যেহেতু এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করে শূন্য পাচ্ছি, সেহেতু এক্স মাইনাস এ হচ্ছে এফ অফ এক্স এর একটি উৎপাদক। আশা করি ক্লিয়ার সবাই। অনেকে আবার জয়েন করেছি, ভেরি গুড, থ্যাংক ইউ। তো এবার দেখো এরকম অনেকগুলো অঙ্ক আছে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভাগশেষ উপপাদ্যের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে জাস্ট মনে রাখবা যে যখন দেয়া থাকবে ভাগশেষ উপপাদ্যে, তখন যদি দেয়া থাকে যে এফ অফ -2 যদি দেয়া থাকে তখন আমরা কি বলবো? তখন আমরা এক্স কি করেছিলাম? এক্স মাইনাস এ সমান 0, তখন এক্স -2 সমান হচ্ছে 0, তাহলে এক্স এর মান কত হবে? +2 -4, ঠিক আছে? +2 আবার এর পাশে নিয়ে গেলে -2 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এক্স এর মানের জায়গায় তখন আমরা একটু আগে এক্স ওয়াই জেড এর মান বসিয়েছি না? সেম টু সেম এক্স এর জায়গায় তখন এক্স -2 বসালে এফ অফ -2 এর জন্য আমরা কি পাবো? একটা ভাগশেষ পাবো। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে। কিন্তু উৎপাদক উপপাদ্যের ক্ষেত্রে আমরা ভাগশেষ পাবো না, আমরা পাবো কি? শূন্য পাবো। আমরা পাবো কি? শূন্য পাবো। যখনই আমরা শূন্য পাবো তখন আমরা বলবো এক্স মাইনাস এ হচ্ছে একটা উৎপাদক, আর যদি শূন্য না পাই তখন এক্স মাইনাস এ কিন্তু উৎপাদক হবে না। আশা করি বুঝতে পেরেছো। তো সেম এখানে বলছে এক্স -1 রাশিটি নিচের কোন বহুপদীর উৎপাদক। এটা অনেক বড় একটা অঙ্ক, এটা আমি তোমাদেরকে এমসিকিউ করতে দিচ্ছি না। এক্ষেত্রে করে দেখতে হবে যে এক্স মাইনাস এ মানে হচ্ছে কি? এক্স -1 সমান একটা শূন্য ধরে নিব। এফ অফ এর মান বের করার জন্য আমরা কি করব? এক্স -1 সমান 0 ধরে নিব, তারপরে এক্স এর মান পেয়ে যাব 1। তাহলে এফ অফ এর জায়গায় আমরা কি বসাবো? এক্স এর জায়গায় আমরা বসিয়ে দিব হচ্ছে 1, এখানে বসিয়ে দিব হচ্ছে 1, ঠিক আছে? এক্স এর জায়গায় আমরা বসিয়ে দিব হচ্ছে 1। তাহলে এবার আমরা প্রত্যেকটা রাশিকে যদি ধরি, যে প্রথম রাশিটাই ট্রাই করি। এফ অফ এক্স সমান হচ্ছে 4x³ -5। খুব সিম্পল অঙ্ক, যখন ডিটেলসে বুঝবা তখন দেখবা যে কঠিন লাগবে না। 3x -2, তো এখানে কি করব? এক্স এর জায়গায় 1 বসাবো, যে আসলে এক্স -1টা এর উৎপাদক কিনা। কখন হবে উৎপাদক? যদি এফ অফ এক্স এর মান 0 আসে। তাহলে 1 বসাই, 4 × 1³ 5 × 1² 3 × 1 - 2। এবার এটাকে আমরা অবশ্যই যোগ বিয়োগ করলে দেখতে পাবো 0, ঠিক আছে? অবশ্যই আমরা যোগ বিয়োগ করলে দেখতে পাবো 0। কেন 0 দেখতে পাবো? এই যে দেখতে পাচ্ছি যখনই 0 আসবে এফ অফ 1 বসানোর কারণে, যখন মানটা 0 আসবে তখন আমরা বলতে পারবো ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্যের মাধ্যমে আমরা বুঝেছি, যখন মানটা 0 আসবে তখন আমরা বলতে পারবো যে এই রাশিটা হচ্ছে এফ অফ এক্স এর একটা উৎপাদক। এফ অফ এক্স এর একটা উৎপাদক। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা কিন্তু বেশিক্ষণ আর থাকবো না, আমরা একদম শেষের দিকে। আমি বুঝতে পারছি যে আমাদের হচ্ছে একদম ক্লাসটা একদম খুব বাজেভাবে হচ্ছে মানে নেটওয়ার্ক ইস্যুর কারণে খুব বাজেভাবে হচ্ছে। জাস্ট একটু কিছু ওভারভিউ নিয়ে আমরা শেষ করে ক্লাসটা।
তো আমরা যা বলেছি যে স্টুডেন্টরা আমাদের ওয়েবসাইটে যুক্ত হয়, স্টুডেন্টদের কিন্তু নানান ধরনের হচ্ছে প্র্যাকটিস করানো হয়ে থাকে। সেটার মধ্যে ওদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়, তাদেরকে হচ্ছে বইয়ের নিচে, বইয়ের শেষে, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে প্র্যাকটিস করার জন্য অঙ্ক দেওয়া থাকে। এবং এছাড়াও তাদের কিন্তু প্রতি সপ্তাহে একটা কুইজ টেস্ট নেওয়া হয় এবং মান্থলিও তাদের একটা কুইজ টেস্ট নেওয়া হয়। এগুলো নেওয়ার পরে তাদেরকে প্রতি মাসে কিন্তু একটা রিপোর্ট কার্ডও দেওয়া হয়, যার মাধ্যমে সে বুঝতে পারে সে কতটা ইমপ্রুভ করছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের স্টুডেন্টরা পড়ে থাকে। যাই হোক, যখন তোমরা ভর্তি হবে নিজেরাই বুঝে যাবে। তো লাস্ট টপিকে আমরা আজকে চলে আসছি, একদম লাস্ট টপিক। কেউ যদি না বুঝে থাকে একটু বলবা। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম ছিল রৌনক, তুমি অনেকক্ষণ আছো এই ক্লাসে, ভেরি গুড। তো একদম লাস্ট টপিকে চলে যাই। তো লাস্ট টপিকটা হচ্ছে সমমাত্রিক, প্রতিসম এবং চক্রক্রমিক। খুব ইজি একটা টপিক, খুব ইজি, এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে কি হবে? সমমাত্রিক মানে কি? মাত্রা যাদের সমান, যে সব বহুপদীর মধ্যে পদের মাত্রাগুলো সমান, যদি সবগুলো পদের মাত্রা সমান হয় তখন আমরা তাদেরকে কি বলবো? সমমাত্রিক বহুপদী বলবো। তখন তাদেরকে আমরা কি বলবো? সমমাত্রিক বহুপদী। এই যে এখানে একটা বহুপদী দেওয়া আছে, এখানে একটা বহুপদী দেওয়া আছে। এখানে দেখো এক্স এর মাত্রা, খুবই সহজ একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা দিয়ে আজকে ক্লাসটা শেষ হবে। হ্যাঁ, খুবই সহজ একটা কনসেপ্ট। সেটা হচ্ছে দেখো এক্স এর মাত্রা কত? 2। এক্স এবং ওয়াই এর মাত্রা কত? 2। ওয়াই এর মাত্রা কত? 2। তাহলে সবগুলোর মাত্রা সমান না? যখন সমান হবে তখন আমরা তাকে কি বলবো? সমমাত্রিক বহুপদী। তখন আমরা তাকে কি বলবো? সমমাত্রিক বহুপদী। হ্যাঁ, আজকেই প্রথম এরকম হুট করে ক্লাসটা কেটে গেছে। হ্যাঁ, তো যাই হোক, সবগুলো পদের মাত্রা সমান হলে তাকে আমরা বলবো সমমাত্রিক বহুপদী। খুব সিম্পল, খুব ইজি। এবার চলো, বলতেছে শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত। কেন শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত? কারণ আমরা জানি কি, ধরো যে কোনো একটা যদি আমি যদি শূন্য নেই, তার সাথে যদি এক্স গুণ করি এবং এর উপরে যদি পাওয়ার যদি শূন্য দেই, তখন আমরা এটাকে এক্স, তখন এটা একটা পদ হলো। হ্যাঁ, এটার মাত্রা যে অসংজ্ঞায়িত কেন বলতেছি? কারণ এরপরে দেখো এক্স শূন্যর সাথে আমি যদি একটা 1 নেই, তাহলে এর মান আসতেছে 0। আবার শূন্যের সাথে আমি ধরো x⁴ নিলাম, তাহলেও এটার মাত্রা আসতেছে 0। তাহলে দেখো শূন্যের সাথে অনেকগুলো চলক বসিয়ে নানান ধরনের মাত্রা পাওয়া যাচ্ছে। একবার 0 মাত্রা পাওয়া যাচ্ছে, একবার 1 মাত্রা পাওয়া যাচ্ছে, একবার x⁴ মাত্রা পাওয়া যাচ্ছে। এই জন্য শূন্যের সাথে অগণিত সংখ্যা তুমি মাত্রা আকারে, গুণ আকারে লিখতে পারবা, কিন্তু সব সময় কি আসবে? রেজাল্ট আসবে 0। এই জন্য বলা হয় শূন্য বহুপদীর মাত্রাটা হচ্ছে অসংজ্ঞায়িত। মানে এটা আসলে যে কি, এটা সংজ্ঞা করা যাচ্ছে না। ওকে, তো চলো নেক্সটে চলে যাই। দুটি চলকে, এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রতিসম। প্রতিসম কাকে বলে? দুটি চলকের মধ্যে, এই যে এখানে দুটি চলক আছে, দুটি চলক যদি স্থান বিনিময় করে, খেয়াল করো, স্থান পরিবর্তন করে এবং মানের পরিবর্তন হয় না। মানে স্থান বিনিময় করতেছে কিন্তু এদের মান পরিবর্তন হয় না। যা ছিল, যা আগে ছিল এফ অফ এক্স, পরবর্তীতে স্থান পরিবর্তনের পরেও এফ অফ এক্সই থাকে। কি বলবো? শুধু দুটা চলক, যে কোনো দুটা চলক। ঠিক আছে, তিনটা চলকের হতে পারে, তবে অবশ্যই দুইটা চলক, মানে চলকের, কিন্তু তার মধ্যে যে কোনো দুটা চলক ধরো স্থান বিনিময় করতেছে। আর স্থান বিনিময়ের পরে যদি সেই পুরো বহু চেঞ্জ না হয়, মানের পরিবর্তন না হয়, তখন আমরা তাকে কি বলবো? প্রতিসম বলবো। সেটা একটা উদাহরণ আমরা দেখবো। আর এটা হচ্ছে চক্রিক, এই যে